শব্দ ও পদ নিয়ে আজকে আমাদের আলোচনা। অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ চতুর্থ পরিচ্ছেদ। শব্দ এবং পদের মধ্যে পার্থক্যটি কোথায় সেটি বুঝতে হলে আমাদেরকে প্রথমেই ধ্বনি ও বর্ণে যেতে হবে। দেখুন, এখানে একটি শব্দ রয়েছে, শব্দটি রয়েছে কলম, এবং কলম শব্দটি কিভাবে তৈরি হয়েছে সেটি যদি আমরা খেয়াল করি, যে ক যোগ ল যোগ ম, ধ্বনি যখন লিখিত রূপ লাভ করে তখন সেটিকে বলা হচ্ছে বর্ণ। কিরকম? যেমন আমরা যখন বলছি ক, এই ক কে বিশ্লেষণ করলে ক হর্ষন্ত যোগ স্বরে অ হবে। তাহলে এই যে স্বরে অ, সেটিকে বলা হচ্ছে নীলিন, নীলিন বর্ণ। অর্থাৎ যে বর্ণ অন্য বর্ণের মধ্যে বা অন্য বর্ণের মাঝে লুকায়িত থাকে সেটি হচ্ছে নীলিন বর্ণ বা বিলীন অবস্থায় থাকে। কিরকম? প, যখন বলছি প, তখন প কে ভাঙলে হবে প হর্ষন্ত যোগ স্বরে অ। ফলে এখানে স্পষ্টত যে আমরা স্বরে অ কে প এর মধ্যে পাচ্ছি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে কিন্তু স্বরধ্বনি স্বরে অ লুকায়িত রয়েছে। যারা বৃত্তি পরীক্ষা দিবে, তোমরা এসএসসি তে সামনে যাবে, যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, নবম শ্রেণীতে উঠবে, তাদের জন্য কিন্তু ব্যাকরণের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু বৃত্তি পরীক্ষায় প্রশ্ন আসে। ফলে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করছি সেটির ক্ষেত্রে আমরা এখানে বলে দিয়েছি যে চতুর্থ পরিচ্ছেদ, এবং চতুর্থ পরিচ্ছেদের শুরুতে রয়েছে শব্দ ও পদ। তাহলে শব্দটা কিভাবে গঠিত হয়, এবং শব্দের সাথে কিন্তু অর্থ যুক্ত থাকে, শব্দের সাথে অর্থ যুক্ত থাকে। ফলে এই যে আমরা একটি শব্দ লিখেছি, ভেঙে লিখেছি, সেটি হচ্ছে ক ল ম। তারপর রয়েছে শব্দ, অক্ষরের পরে হচ্ছে বাংলায় সেটি অক্ষর হিসেবে পরিচিত। অর্থাৎ ইংরেজিতে আমরা যখন বলি বিউটিফুল, দেখুন এখানে লিখলাম বিউটিফুল, যখন বিউটিফুল লিখছি তখন এক, এখানে দুই, এখানে তিন, তিনটি সিলেবল রয়েছে। অর্থাৎ অক্ষরের মাধ্যমে কিন্তু শব্দ গঠন হয়। একটা শব্দের মধ্যে যদি একটি অক্ষর থাকে বা সিলেবল থাকে সেটিকে বলা হচ্ছে একাক্ষর। যদি থাকে দুটি, তাহলে সেটি হতে পারে ডাইসিলেবল যেটা বলি। এরপর এরকম ভাবে তিনটি চারটি মনোসিলেবল যেরকম আমরা বলি সেটি হতে পারে। তার মানে হচ্ছে এখানে ধ্বনি, তারপর বর্ণ হবে, তারপর অক্ষর হবে, তারপর অক্ষর মিলে শব্দ হবে। কিরকম? আমরা একটি উদাহরণ লিখবো, যে আম পাড়া, আম পাড়া, এখানে দুটি অক্ষর রয়েছে, এক দুই, ঠিক আছে? এই যে দুটি অক্ষর রয়েছে, এই দুটি অক্ষর মিলে কি হবে? একটি শব্দ হবে। দুটি অক্ষর মিলে একটি শব্দ হবে।
এখানে এই ক্ষেত্রে সেটি ঘটেছে। তার মানে হচ্ছে যে বর্ণ এবং পদের মধ্যে আরেকটি যে শব্দ, বর্ণ এবং শব্দের মধ্যে আরেকটি যে স্টেপ রয়েছে সেটি হচ্ছে অক্ষর। একটি ধ্বনি একটি বর্ণ দিয়ে একটি অক্ষর হতে পারে, দুটি দিয়েও হতে পারে, আবার এরকম একাধিক অক্ষর মিলে কি হতে পারে, যে একটি শব্দ হতে পারে। ফলে শব্দ ও পদ যখন আমরা আলোচনা করছি তখন সেটি আমাদের খেয়াল করতে হবে যে যখন বর্ণগুলো মিলিত হয়ে একটি অর্থবোধক কিছু তৈরি করছে তখন সেটিকে আমরা বলছি যে সেটি শব্দ। এবং এই শব্দগুলো এলোমেলো ভাবে থাকে। ধরা যাক ফার্সি ভাষার শব্দ, চীনা ভাষার শব্দ, আরবি ভাষার শব্দ, তারপর সংস্কৃত ভাষার শব্দ, এরকম অনেক ভাষার শব্দ ব্যবহার করে আপনি বাক্য তৈরি করতে পারেন। এই যে বাক্য তৈরি করার প্রবণতা, তাহলে শব্দগুলো অভিধানভুক্ত থাকে, এলোমেলো ভাবে থাকে, সেগুলোকে যখন আপনি এনে সাজিয়ে বসাবেন একটি বাক্যের যে শৃঙ্খলতা রয়েছে অর্থাৎ স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার অনুযায়ী বসালে সেটি তখন কি হবে, যে পদ হিসেবে বিবেচিত হবে। আমরা সেটি উদাহরণটা দেখব কিরকম। আমি বাজার, তারপর যদি আমি এখানে লিখি যে যাই, এখানে আমি কমা দিয়েছি, আলাদা আলাদা তিনটি শব্দ। এখানে কয়টি শব্দ? 1, 2 এবং 3। দেখুন এই যে তিনটি শব্দ বিভিন্ন জায়গা থেকে আমরা আনলাম, এটি হচ্ছে ক্রিয়া, যখন এটি হচ্ছে সাবজেক্ট, তাহলে এটিকে যখন আমরা সুবিন্যস্তভাবে বসাচ্ছি তখন সেটি পদ হিসেবে বিবেচিত হচ্ছে। কিরকম? দেখুন এটি একটি বাক্য, আমি বাজারে যাই, তাহলে এখানে বাজার যোগ এ, এখানে একটি এ বিভক্তি রয়েছে। তাহলে শব্দ যখন পদে বসবে, পদ হিসেবে বসবে, তার সাথে সিলেবল থাকতে পারে, তার সাথে কি থাকতে পারে, যে বিভক্তি থাকতে পারে। এবং বলা হচ্ছে যে বাক্যের সাথে, বাক্যে যে পদগুলো বসে, শব্দগুলো বসে, তার সাথে বিভিন্ন রকম বলক, বলক এই শব্দটির সাথে আমরা পরিচিত হব। বলক কি? যে বলক হচ্ছে বিভক্তি, বচন, তারপর হচ্ছে নির্দেশক। নির্দেশক যেমন কলম, কলম এর সাথে যদি আপনি টি যুক্ত করেন তখন সেটি কলম কি, কলম নিয়ে আসো বা কলমটি নিয়ে আসো। এই যে এ আমরা যুক্ত করছি সেটি কি করছে, ব্রিজের মতো কাজ করছে। ধরুন আপনি একটা ব্রিজ তৈরি করলেন, এরকম স্প্যানগুলো জোড়া দিলেন, স্প্যানগুলো জোড়া দিলেন, তো এখানে স্প্যানগুলো যে জোড়া দেয় সেটিকে আমরা এরকম কল্পনা করতে পারি যে এটি আসলে ব্রিজের মতো, তাই না? এখানে নদীর উপরে যে খুঁটি থাকে সেখানে স্প্যানগুলো কিন্তু যুক্ত হচ্ছে, অর্থাৎ শব্দগুলোকে একে অপরের সাথে কানেক্টেড বা সম্পর্কিত করে দেওয়ার ক্ষেত্রে বলক অর্থাৎ বচন, নির্দেশক, টিটা, খানাখানি এগুলো এবং বিভক্তি যুক্ত থাকতে পারে। ফলে এই যে বাক্যটি সেটি অর্থপূর্ণ হয়ে ওঠে এবং সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে সেটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে আমরা কি পাচ্ছি? শব্দ ও পদ। শব্দ কিভাবে গঠিত হবে? ধ্বনি ও ধ্বনি থেকে যখন বর্ণ হবে, বর্ণ দিয়ে এবং অক্ষর দিয়ে শব্দ গঠিত হবে এবং সেই শব্দটি অবশ্যই অর্থযুক্ত হতে হবে। অর্থ যদি থাকে, সেই অর্থযুক্ত বিভিন্ন শব্দ যখন আমরা স্ট্রাকচার বা গঠন, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, তাহলে এখানে কি বসেছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটি যদি বলি আমি ভাত খাই, তাহলে এখানে একটি স্ট্রাকচার রয়েছে, সেটি হচ্ছে সাবজেক্ট, এখানে অবজেক্ট, আর এটি হচ্ছে ভার্ব। ঠিক এরকম স্ট্রাকচার মেনে যখন আমরা শব্দগুলোকে বসাবো এবং সেই শব্দ বসাতে গিয়ে যখন আমরা বিভক্তি বা বচন ব্যবহার করে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সুন্দরভাবে জুড়ে দিব, তখন সেটি হবে পদ। তাহলে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য হচ্ছে যে পদে শব্দ পদে গিয়ে বসবে এবং শব্দকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, এবং যখন সে পদে গিয়ে বসবে তখন সে বাক্য গঠন করবে। তার মানে বাক্যের অংশ হচ্ছে
পদ, কিন্তু শব্দ সেটি আলাদা থাকতে পারে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এই যে চতুর্থ পরিচ্ছেদের শব্দ ও পদ, সেটির যে বেসিক আলোচনা, আমরা যদি বেসিক বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা বুঝতে পারবো এবং সঠিক উত্তর দিতে পারবো। আশা করি আমরা বুঝতে পেরেছি যে শব্দ এবং পদের মধ্যে পার্থক্যটা কোথায় এবং কখন আমরা পদ বলবো আর কখন আমরা তাকে শব্দ বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।